দেশে তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। রাতেও মিলছে না স্বস্তি, তেলের দাম বৃদ্ধিতে চড়া সবজির বাজার। দেয়ালে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষের জেরে চট্টগ্রাম সিটি কলেজে ক্লাস পরীক্ষা বন্ধ, পাল্টাপাল্টি অভিযোগ সংগঠন দুটির। চট্টগ্রাম কাস্টম হাউসের পুরনো ভবন ভেঙে তৈরি হচ্ছে নতুন ভবন। জুনেই শুরু 14 তলা ভবনের নির্মাণ কাজ। আপাতত আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর। নারায়ণগঞ্জের শিল্প ও বাসাবাড়ির বর্জ্যে শীতলক্ষ্যা নদীতে বিপর্যয়। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। পানি শোধন ইটিপি থাকলেও অকার্যকর। স্বাগত। এখন জনপদের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। তেল সংকটের প্রভাব এখন সরাসরি পড়েছে বিদ্যুৎ খাতে। এতে আশঙ্কাজনক হারে বাড়ছে লোডশেডিং। প্রতিদিন 3 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আর এ নিয়ে জানাতে দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার এবং মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। শুরুতে চলে যাব দিনাজপুরে কঙ্কনের কাছে। কঙ্কন, লোডশেডিং এর কারণে কি ধরনের প্রভাব পড়ছে জনজীবনে জানাবেন। মৌলভীবাজার জেলায় প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। বিশেষ করে পল্লী বিদ্যুতে সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের জিএম রাজীব সাথে। তিনি আমাকে জিএম এর সাথে কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন যে প্রতিদিনই তারা 15 থেকে 20% লোডশেডিং করতে হয়, কারণ যখন অত্যধিক গরম পড়ে তখন তাদের চাহিদা থাকে 105 মেগাওয়াট, সে বিপরীতে তারা 75 মেগাওয়াট এবং কম যেখানে বিদ্যুতের চাহিদা থাকে 65 মেগাওয়াট, সেদিন তারা 30 থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ পান, যার কারণে তারা প্রতিদিন কিন্তু লোডশেডিং করতে হচ্ছে। লোডশেডিং এর কারণে বিশেষ করে যে কল কারখানা রয়েছে এবং চা বাগান রয়েছে সেগুলা প্রায় সমস্যার মধ্যে পড়ছে। আমি চা বাগানের ম্যানেজার বিপিন সিং এর সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তারা 16 থেকে 18 ঘন্টার মধ্যে যে চা পাতাগুলো প্রসেসিং করার কথা সেগুলো তারা 3 থেকে 4 দিনে প্রসেসিং করতে হচ্ছে। এছাড়া ঘন ঘন লোডশেডিং এর কারণে তাদের যে পাতাগুলো রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে এবং চায়ের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন যে তারা যে ব্যবসার ক্ষেত্রে তারা খুবই সমস্যার মধ্যে পড়ছেন। বিশেষ করে কারখানা যেগুলো রয়েছে, শ্রমিক যেগুলো রয়েছে বা অন্যান্য যে কারখানা রয়েছে সেখানে ঘন ঘন লোডশেডিং এর কারণে তাদের প্রতিদিনই কিন্তু একদিন পর পর মোটর জ্বলে যাচ্ছে। এতে করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে সরকার বেঁধে দিয়েছে 7টার মধ্যে বা 8টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। সেখানে সারাদিন যখন বিদ্যুৎ থাকে না তখন তারা কিন্তু বেচাকেনা করতে পারেন না। সন্ধ্যার পরে বেচাকেনা জমলে তারা করতে পারছেন না। সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে এসএসসি বা সমানের পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঘরের মধ্যে থেকে তারা লেখাপড়া করতে পারছে না বিদ্যুৎ না থাকার কারণে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকার কারণে অনেক সমস্যা হয়, যেটা হচ্ছে যে এখন আর কুপি বাতি বা ল্যান্টন অনেকেই ব্যবহার করেন না, যার কারণে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে কখন বিদ্যুৎ আসবে এবং বিদ্যুৎ আসার পর তারা পড়াশোনা করবেন এবং কোনোদিন পরীক্ষাতে অংশগ্রহণ করবেন। এতে করে খুবই সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজার জেলায় প্রতিদিনই কিন্তু লোডশেডিং হচ্ছে এবং সেটা তীব্র আকার ধারণ করেছে পল্লী বিদ্যুতের যে লাইনগুলো রয়েছে সেই এলাকায়। আমি কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের জিএম সুজিত কুমার পালের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে চা বাগানের যে লাইনগুলো রয়েছে সেগুলো তারা মৌলভীবাজারে লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী। এবার চলে যাব দিনাজপুরে কঙ্কনের কাছে। কঙ্কন, বিদ্যুৎ না থাকায় কি ধরনের বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ জানাবেন।
শুরুতে আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরের, আপনি জানেন যে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কয়লার মাধ্যমে যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে জানেন 525 মেগাওয়াট সম্পন্ন সম্পন্ন আরো দুটি যে প্ল্যান্ট, সেই দুটি কিন্তু বন্ধ আছে। পাওয়ার প্ল্যান্টের যারা এখানে কর্মকর্তারা আছেন তারা বলছেন যে এটি আগামী মে মাসের মাঝামাঝি সময় কিন্তু একটি 275 মেগাওয়াট সম্পন্ন যে প্ল্যান্টটি সেটি हमारे प्रेजेंटर তাহলে কিন্তু জাতীয় গ্রিডে কিন্তু 250 মেগাওয়াটের মতো যোগাবে। এর বাইরে যদি লোডশেডিং এর কথা বলি, গত কয়েকদিন ধরে লোডশেডিং কিন্তু অনেকটাই বেড়েছে। রেসকো এবং পল্লী বিদ্যুতের আন্ডারে কিন্তু বলা যায় যে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা, কোথাও কোথাও 5 থেকে 6 ঘন্টাও লোডশেডিং হচ্ছে। লোডশেডিং এর যদি ভোগান্তির কথা বলি, আপনি জানেন যে দিনাজপুরে কৃষি প্রধান একটি জেলা। এখানে কিন্তু দিনাজপুরে 250-টির মতো কিন্তু ফুল অটো চাল ফল এবং এর বাইরে প্রায় 600-র মতো কিন্তু সেমি চাল ফল রয়েছে। এগুলো কিন্তু সবগুলো বিদ্যুৎ নির্ভর। প্রতিটি আপনার এই চাল ফল যে মালিকরা তারা বলছেন যে বিদ্যুতের কারণে তাদের ধান থেকে যে চাল পড়া সেটি কিন্তু তাদের অনেকটাই ব্যাহত হচ্ছে কয়েকদিন ধরে। বিশেষ করে একবার প্রতিদিনই প্রায় 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হচ্ছে, এতে তাদের উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে। এর বাইরে যদি বলি, আপনি জানেন যে জেলাগুলোতে অটো যে সেগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। এর কারণ হলো বিদ্যুৎ না থাকার কারণে এগুলো রিচার্জ করা হচ্ছে না, যার ফলে আপনার এটি লোডশেডিং এর কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, আর সে খবরটি জানাচ্ছিলেন সহকর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফিলিং স্টেশনে মিলছে না জ্বালানি। ঝিনাইদহ জেলার অধিকাংশ তেল পাম্প বন্ধ রয়েছে। 200 থেকে 500 টাকার তেলের জন্য 6 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, ফিলিং স্টেশনের মালিকরা কি বলছেন জানাবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। এই মহাসড়কে বিভিন্ন অঞ্চলের দূরপাল্লার যানবাহনগুলো প্রতিনিয়তই চলাচল করছে, কিন্তু দীর্ঘদিন ধরে যেই জ্বালানির সংকট দেখা যাচ্ছে এবং যেই সরবরাহ না পাওয়ার কারণে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি পাচ্ছেন না চালকরা, সেটি কিন্তু এখনও কাটেনি। আমি ঢাকা মহাসড়কের বেলতলী এলাকার একটি ফিলিং স্টেশনে আছি। এখানে কিন্তু এখনও লেখা আছে যে পেট্রোল অকটেন নেই। এনারা বলছেন যে গত 3 দিন যাবৎ কিন্তু তাদের এখানে অকটেন এবং পেট্রোল আসেনি। এখানে ডিজেল দেয়া হচ্ছে যে কিছু তাদের নির্ধারিত কিছু যানবাহনকে, যেগুলো তাদের কাছে প্রতিনিয়ত এখান থেকে নিয়ে থাকে এরকম কিছু যানবাহনকে। তারপরেও কিন্তু সব যানবাহন কিন্তু এখান থেকে পাচ্ছে না। মহাসড়কের অধিকাংশ এলাকার ফিলিং স্টেশনগুলোতেই কিন্তু একই চিত্র। কুমিল্লা 80টি ফিলিং স্টেশন রয়েছে মহাসড়ক আঞ্চলিক সড়কগুলোর মাঝে। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একই রকম চিত্র। দাম বাড়ানোর পরেও কিন্তু মানুষজন পাচ্ছেন না, এরকম অভিযোগ করছেন যে তারা সর্বত্রই একই সময়ে যেন তারা বাড়তি দাম হলেও যেন তারা তাদের প্রয়োজনীয় জ্বালানিটুকু পান, সেটার কথা বলছেন। এখানে ফিলিং স্টেশনের মালিকরা বলছেন যে দাম বাড়ানোর কথা পরও কিন্তু তারা সরবরাহ তারা আগের মতোই আছে এবং যেভাবে রেশনিং পদ্ধতিতে তারা এতদিন পর্যন্ত পেয়ে আসছিলেন সেরকমভাবেই কিন্তু তারা জ্বালানি পাচ্ছেন, যার কারণে যেই মানুষের যে দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ সারি, সেটি কিন্তু কমছে না। মহাসড়কের বিভিন্ন এলাকাতে ঘুরে যে দূরপাল্লার যানবাহনগুলো, বিশেষ করে ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্যবাহী যানবাহনগুলোকে আমরা দেখছি যে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন ফিলিং স্টেশনগুলোতে এবং তারা বলছেন যে তারা যদি একদিন কিংবা 2 দিনের জন্য তারা উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার যে লক্ষ্যমাত্রা থাকে তাদের, সেটি কিন্তু তারা নির্ধারিত সময়ে যেতে পারছেন না এবং তারা একটি পাম্পে সর্বোচ্চ 20 থেকে 30 লিটার পর্যন্ত নিতে পারেন। যদি তারা সেটা পান তাহলে আবার তাদেরকে আবার একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার তাদেরকে নিতে হয়, কারণ তাদের যে গন্তব্যে পৌঁছানোর জন্য যে পরিমাণ জ্বালানি প্রয়োজন সেগুলো কিন্তু তারা পাচ্ছে না। ফিলিং স্টেশনের মালিকরা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হলে হয়তো বা এই মহাসড়কে যে যানবাহনগুলোর যে দীর্ঘ সারি, তাদের যে দুর্ভোগ
ভোগান্তি সেটি হয়তো কমবে। এদিকে মোটরসাইকেল চালক এবং অন্যান্য যারা জ্বালানি হাসপাতালের জন্য জেনারেটরের জন্য যারা জ্বালানি সংগ্রহ করছেন তারা কিন্তু আরও বেশি বিপাকে পড়ছেন, কারণ এই অকটেন কিন্তু সরবরাহ স্বাভাবিক থাকলেও গত 1 মাস যাবৎ পেট্রোলের সরবরাহ কিন্তু খুব একটা নেই ফিলিং স্টেশনগুলোতে। ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ বলছেন যে পেট্রোল আসছেই না, তো যার কারণে যারা পেট্রোল নিয়ে থাকেন তারা কিন্তু পাচ্ছেন না। এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সবশেষ। জ্বালানি সংকটের খবর জানাছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের অন্তত 20 জন শিক্ষার্থী। এ নিয়ে সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কলেজের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর ক্লাস পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে জানাবেন? চট্টগ্রাম সিটি কলেজে আজ সকাল থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই নেই, যেহেতু ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গা থেকে শুধুমাত্র যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পরীক্ষা রয়েছে তারাই শুধুমাত্র সেখানে আসছেন, পরীক্ষার্থীরা আসছেন এবং সেই পরীক্ষাটি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলছে এবং আজকে একদিনের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে আজকে সিদ্ধান্ত হবে যে কবে নাগাদ ক্যাম্পাসের ক্লাস পরীক্ষা একেবারে পুরোদমে স্বাভাবিক পর্যায়ে চলবে। অন্যদিকে গতকালের সংঘর্ষের পর পুরো চট্টগ্রাম জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ 5 আগস্টের পরে বলতে গেলে চট্টগ্রামে এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ক্যাম্পাসগুলোতে এবং সেই সংঘর্ষের ঘটনায় শিবিরের এক নেতার পায়ের গোড়ালির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের যে সেইখানে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং ছাত্রদল ছাত্র শিবির দুই পক্ষই কিন্তু পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে ক্যাম্পাসগুলোতে। অর্থাৎ শুধুমাত্র চট্টগ্রাম সিটি কলেজ নয়, এই রেশ কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখেছি যে গতকালের সংঘর্ষের পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম তিনি শিবিরের আহত নেতাকর্মীদের দেখতে এসেছেন এবং তিনি কিছুক্ষণ আগে যেই শিবির নেতার পায়ের গোড়ালি মারাত্মকভাবে কেটে গেছে তাকে দেখার শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি বেশ কিছু অভিযোগ করেছেন যে প্রশাসনের নিষ্ক্রিয়তা, বিশেষ করে পুলিশ সংঘর্ষের সময় উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেছে বলে তিনি অভিযোগ করেছেন এবং একই সাথে ক্যাম্পাসগুলোতে পুরনো কালচার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ক্যাম্পাসগুলোতে পরিকল্পিতভাবে কোনো ধরনের উস্কানি ছাড়াই শিবিরের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করেছে এবং সেই হামলারও তারাও বিচার চাইছেন এবং এর অংশ হিসেবে আজ দুপুরে তারাও কিন্তু শহরে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। অর্থাৎ পাল্টাপাল্টি সমাবেশ এবং কর্মসূচি কিন্তু চলছে, তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষই কিন্তু মামলা করেনি। আমরা জানতে চেয়েছিলাম শিবিরের নেতাকর্মীদের কাছে, তারা বলছেন যে এখানে অনেকেই চিহ্নিত হয়েছেন, বিশেষ করে অস্ত্র হাতে, ধারালো অস্ত্র হাতে যারা গতকালের হামলায় অংশগ্রহণ করেছিলেন তেমন অনেকেই তারা শনাক্ত করেছেন। বাকি যারা রয়েছেন তাদেরকেও শনাক্ত করার চেষ্টা চলছে এবং পুরো প্রক্রিয়াটি শেষ হল, অর্থাৎ যারা হামলায় নেতৃত্ব দিয়েছেন তাদের শনাক্তের কার্যক্রম শেষ হলে তারা মামলা করবেন এবং যিনি আহত হয়েছেন আশরাফুল শিবির নেতা, তার বাবাও এই ঘটনায় বলেছেন যে সংগঠনের পক্ষ থেকে যে ধরনের বিচার চাওয়া হবে তিনিও সেটি চান। তো চট্টগ্রামে সিটি কলেজের সংঘর্ষের পরবর্তী এই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রামে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষার, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। রাজস্ব আহরণের শীর্ষ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের পুরনো ভবন ভেঙে তৈরি হচ্ছে নতুন ভবন। এর আগে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর হবে কাস্টম হাউস। আগামী জুনে শুরু হবে 14 তলা ভবনের নির্মাণ কাজ, যাতে থাকবে অত্যাধুনিক রাসায়নিক ল্যাব, হেল্প ডেস্ক, সার্ভিস ডেস্ক সহ আন্তর্জাতিক মানের সুবিধা ও আবাসনের ব্যবস্থা। এতে রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাজিরা শুলি জানাবেন বিস্তারিত। প্যাসেজের দুপাশে স্তূপ করে রাখা শত শত ফাইল, খসে পড়ছে দেয়ালের পলিস্তরা, ঝুলে আছে বৈদ্যুতিক তার। এর মধ্যেই আমদানি রফতানির গুরুত্বপূর্ণ নথি নিয়ে সিএনএফ এজেন্টরা ছুটছেন, কেউ আবার দাঁড়িয়ে ফাইলের উপরেই দাপ্তরিক কাজ করছেন। দেশের 92% আমদানি ও রফতানি পণ্যের চালানের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউজে। ব্যবসায়ী, সিএনএফ এজেন্ট সহ প্রতিদিন শত শত লোক আসে এই দফতরে। 1958 সালে নির্মিত পুরানো ভবনটি চাহিদা পূরণে সক্ষম না হওয়ায় অবশেষে বিশ্বব্যাংকের সহায়তায় 900 কোটি টাকা ব্যয়ে সকল সুবিধাসহ নির্মিত হচ্ছে 14 তলা ভবন। এই ভবনে থাকবে আধুনিক রাসায়নিক পরীক্ষাগার, বিভিন্ন ব্যাংকের বুথ, হেল্প ডেস্ক, সার্ভিস সেন্টার, মিউজিয়াম, লাইব্রেরি, আর্কাইভ, ডে কেয়ার ও মেডিকেল সেন্টার সহ প্রয়োজনীয় সকল সুবিধা। আশা করছি আমরা জুনের মধ্যেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমরা চলে যাব এবং
এই বর্তমান এক্সিস্টিং যে ভবন আছে এই ভবনকে আমাদের আইন এবং বিধি প্রক্রিয়ার মাধ্যমে কন্ডেম করে এখানে নতুন ভবন করার কার্যক্রম শুরু হবে। আধুনিক রাসায়নিক ল্যাব সহ নতুন ভবনে সব সুযোগ সুবিধা থাকায় কাস্টমসের কাজে গতিশীলতা ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করছেন সেবাগ্রহীতারা। যত তাড়াতাড়ি সম্ভব আমরা শিফট হতে পারবো তত তাড়াতাড়ি আমাদের অর্থনীতির জন্য উপকার হবে। কাজের গতিশীলতা বাড়বে, কাজের পরিবেশ বাড়বে, কাজের শৃঙ্খলা আসবে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে। চট্টগ্রাম কাস্টমস হাউজের পুরানো ভবন ভাঙ্গার আগে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর হবে। এখানে 2টি ফ্লোরে চলবে কার্যক্রম। 3 বছরে কাস্টমস হাউসকে ভাড়া দিতে হবে 81 কোটি টাকা। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। নারায়ণগঞ্জে বাড়ছে পরিবেশ দূষণ। শিল্প কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য আর নগরীর পয়ং নিষ্কাশনের ময়লা সরাসরি গিয়ে পড়ছে শীতলক্ষ্যা নদীতে। নদীর পানি কালো হওয়ার পাশাপাশি তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। ইমরান আলী সজীবের প্রতিবেদনে বিস্তারিত। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 350-রও বেশি। কাগজে কলমে অনেক কারখানায় পানি শোধনের জন্য ইটিপি প্ল্যান থাকলেও বাস্তবে বেশিরভাগ সময় তা বন্ধ থাকে। অভিযোগ রয়েছে উৎপাদন খরচ কমাতে অনেক শিল্প প্রতিষ্ঠান রাতের অন্ধকারে রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি সরাসরি ক্যানেল ও ড্রেনে ছেড়ে দেয়। আবার আদালতের নিষেধাজ্ঞা নিয়েও কিছু প্রতিষ্ঠান ইটিপি ছাড়াই চালাচ্ছে কার্যক্রম। ফলে ইটিপি এবং ইটিপি ছাড়া কলকারখানার বিষাক্ত পানি পড়ছে নদীতে। বর্তমানে এরম পরিস্থিতি, এইখান থেকে আমরা পারাপার হমু, এইটা আমাদের নাক ধরে পারাপার হইতে হয়। দোকান থেকে চিরা মিঠাই আনতাম, নদী থেকে পানি উঠায় ওই চিরা ধুইতাম, এমনকি খাইতাম। সরকারের কাছে একটাই চাওয়া থাকবে, তিনি যেন সুন্দর একটা পরিকল্পনার মাধ্যমে এই যে শীতলক্ষ্যাকে আগের রূপে ফিরিয়ে আনে। ইন্ডাস্ট্রির তো আসলে ইটিপি থাকার কথা, তার তো পানিটাকে শোধন করে তারপর ফেলার কথা, কিন্তু এটা কয়জনে ফেলছে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর বলছে নারায়ণগঞ্জে ইটিপি প্ল্যান নেই 60টি প্রতিষ্ঠানের। 360টি প্রতিষ্ঠানের থাকলেও তারাও নিয়মিত সেগুলো চালায় না। দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শিল্প উদ্যোক্তারা নিজেরা সচেতন হয়ে এগিয়ে এলে পরিবেশ দূষণ অনেকটাই কমানো সম্ভব বলে বলছেন পরিবেশ অধিদপ্তর। আমাদের সীমিত জনবল দিয়ে আমরা প্রতিনিয়ত এগুলো মনিটরিং করতেছি। যেগুলোর বিরুদ্ধে আমরা পাচ্ছি যে ইটিপি চালাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অ্যাকশনে যাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বলছে নগরীর পয় নিষ্কাশনের জন্য নতুন করে সেন্ট্রাল সুয়ারেজ প্রকল্প নেওয়া হয়েছে। এতে নদী দূষণ রোধ হবে। এডিবির অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে এটা সর্বোচ্চ যে বড় একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছে। এই যে সুয়ারেজের সমস্যাগুলো, নদীর পানিতে মিশে যাওয়ার যে সমস্যাটি আছে, এটা কিন্তু তখন আর সমস্যাটি থাকবে না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ করে পরিবেশ রক্ষা করা এখন সময়ের দাবি। তা না হলে শীতলক্ষ্যা সহ পুরো নারায়ণগঞ্জের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। তীব্র যানজটে নাকাল কুষ্টিয়া শহরবাসী। সড়কের দুপাশে অবৈধ পার্কিং আর অবৈধ যানের দৌরাত্মে যানজট কমছে না। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত আছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। যানজট নিরসনে প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা জানাবেন। আমরা প্রায় যে অভিযান দেখি যে যানজট নিরসনের জন্য, বিশেষ করে পৌর কর্তৃপক্ষ, বিশেষ পৌরসভা কিন্তু আসলে যে যানজটের জন্য প্রায় কিন্তু আমরা অভিযান দেখি, কিন্তু একেবারেই দুর্বল যে অভিযান, সেটি উদাসীনতা যে অভিযান, সেটি কিন্তু আসলে আমরা চোখে পড়ে। এবং প্রতিনিয়ত তাদের যে অভিযানের পরে কিন্তু আমরা দেখি যে তার যে সুফল সেটি কিন্তু আসলে মেলে না। এবং শহরে বিশেষ করে এই কুষ্টিয়ার যে পৌরসভা এলাকায়, সেখানে যে 3000 যে অটো রিক্সা, সেগুলো কিন্তু লাইসেন্স রয়েছে এবং এর মধ্যে 495টির যে নতুন যে বছর, সেখানে কিন্তু নবায়ন করা হয়েছে এবং অন্যগুলোকে আসলে নবায়ন এখন পর্যন্ত করা হয়নি। এবং এছাড়াও যে বিশেষ করে এই শহরে কিন্তু আসলে গ্রাম অঞ্চল থেকেও কিন্তু আসে বিভিন্ন যে অটো রিক্সা, সেগুলো কিন্তু এখানে আসলে জড়ো হন।
বিশেষ করে যে জেলার যে 6টি উপজেলা এলাকা থেকে কিন্তু এখন এই শহরে যে পৌর কর্তৃপক্ষ তাদের হিসাবে তারা বলছেন যে 8 থেকে 10,000 যে অবৈধ যান সেগুলো কিন্তু আসলে অনিয়ন্ত্রিত ভাবে কিন্তু আসলে চলাফেরা করে, এবং এতে যে প্রশাসনের পক্ষ থেকে আমরা বারবার দেখি যে প্রশাসনের পক্ষ থেকে এগুলোর নিয়ন্ত্রণের জন্য কিন্তু একাধিকবার বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে এটি কিন্তু সমাধানের জন্য যে উদ্যোগ নেওয়া হয় সে কিন্তু সেই উদ্যোগ কিন্তু বারবারই কিন্তু ভেস্তে যায়। আর একটু বিষয় বলে রাখি যে এতে কিন্তু এই বিষয়গুলো রয়েছে, এবং এতে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু যে এই সড়ক দিয়ে বিশেষ করে শহরে যে চলাচলকারী যারা শহরবাসী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ছোট বড় দুর্ঘটনার শিকার হয়, এবং তারা কিন্তু তাদের কিন্তু ভোগান্তি যেন কোনোভাবেই আসলে শেষ হচ্ছে না, এরকম কিন্তু আসলে রয়েছে। আজকেও আমরা দেখছি যে দেখেন ঠিক এখন দেখা যাচ্ছে যে এটি কিন্তু শহরের একেবারে ব্যস্ততম যে এলাকা, সেই এলাকায় মজমপুর যে এলাকায় এখানে যে অনিয়ন্ত্রিতভাবে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু যে মানে হাজার হাজার যে অটো রিক্সা সেটিগুলো কিন্তু আসলে শহরে প্রবেশ করছেন, এবং প্রবেশ করার পরে কিন্তু আসলে যে 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 যানজটের যে বিষয়টি সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে, এবং এতে কিন্তু যে শহরবাসীর চলাচলের কিন্তু একেবারেই যে অনুপযোগী সেটি কিন্তু আসলে হয়ে পড়েছে, এবং এতে কিন্তু শহরবাসী বারবার কিন্তু এটি কিন্তু এই দাবি নিয়ে কিন্তু বারবার দাঁড়িয়ে কিন্তু এর সুফল আসলে মিলছে না। তবে দ্রুত তার এই সমস্যার সমাধান চান পৌরবাসী, এমনটাই আসলে রয়েছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে অ্যানি। কুষ্টিয়ার যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। হবিগঞ্জের বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে অন্তত 7টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় 60 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত 2টার দিকে বাজারের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, মসজিদের মাইকে আগুনের খবর প্রচার করলে লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। বেহাল রাস্তাঘাট, তীব্র যানজট আর বর্জ্য অপসারণ সহ নানা সমস্যায় জর্জরিত সদ্য আত্মপ্রকাশ করা বগুড়া সিটি কর্পোরেশন দ্রুত সমস্যার সমাধানের পাশাপাশি সকল নাগরিক সুবিধা পেতে চান নগরবাসী। আর এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর বনানী এলাকা থেকে যুক্ত আছেন রাজীব সেলিম। সেলিম, সিটি কর্পোরেশনের সুবিধা নিয়ে কি বলছেন নাগরিকরা, বিস্তারিত জানাবেন। বগুড়া পৌরসভার বয়স হয়েছিল 150 বছর, আর দীর্ঘদিন ধরেই দাবি ছিল এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হোক। সেটি সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করা হয়েছে, এবং সেটি কাগজ কলমে না থেকে একেবারে বাস্তবতা দেখতে চান বগুড়া সিটি কর্পোরেশনবাসী। এর কারণ 2006 সালে যখন বগুড়া সিটি কর্পোরেশন করার পরিকল্পনা হয় এবং কার্যক্রম শুরু হয়, ঠিক সে সময় বগুড়া পৌরসভার সীমানা বর্ধিত করা হয়, এবং পৌরসভার সিটি কর্পোরেশন করার জন্য যে শর্তগুলো প্রয়োজন হয় সেই শর্তগুলো পূরণ করা হয়। ঠিক সেই সময় সীমানা বর্ধিত করার পরপরই কিন্তু সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই কারণেই বগুড়ার যে সিটি কর্পোরেশন এলাকা করার জন্য যে জায়গাটি করা হয়েছিল, সেই পুরো শহরের সেই পুরো অংশটি কিন্তু সেবা পেত শুধুমাত্র অন্যান্য পৌরসভা যে বরাদ্দ পেত সেই বরাদ্দ দিয়ে সিটি কর্পোরেশনের এলাকায় সেবা দেওয়া হতো। সেই কারণেই রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা খুবই বেহাল দশা ছিল, একেবারে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এই বগুড়া পৌরসভা। সেটি গত সোমবারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন, এবং সাধারণ মানুষের এখন চাওয়া, যেহেতু সিটি কর্পোরেশন হয়ে গেছে, দ্রুত সেটি কাগজ কলমে মধ্যে বন্দী না থেকে সেটি যেন বাস্তবে রূপ নেয় এবং রাস্তাঘাট এবং ঠিক করা হয়, এবং যত্রতত্র বগুড়া শহরের যেখানে সেখানে ময়লা আবর্জনার ভাগার করা হয়েছে, এবং একেবারে অপরিকল্পিত সেগুলো যেখানে সেখানে ময়লার ভাগার দিনভর পড়ে থাকছে, সেখানে ময়লা পশু পাখি সেগুলো ছিটিয়ে একেবারে রাস্তায় নিয়ে আসছে। এছাড়া এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি বগুড়ার গোহাইল রোড। এই গোহাইল রোডের অবস্থা একেবারে খুবই খারাপ। বগুড়ার দক্ষিণ অংশের 3টি উপজেলা থেকে এই পথে বগুড়া শহরে প্রবেশ করে, এবং এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটিতে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, এবং বর্ষা মৌসুমে যখন পানি থাকে বেশিরভাগ সময় এখানে পানি থাকে, এবং পানি শুকিয়ে গেলে শুষ্ক মৌসুম, পুরো শুষ্ক মৌসুম জুড়ে এই রাস্তাটি এইরকম ভাঙা বেহাল দশা থাকে। সে কারণে সাধারণ মানুষের চাওয়া যে এই
সিটি কর্পোরেশনের যে সুবিধা সেই সুবিধাগুলো যেন দেয়া হয়। আর 2006 সালে যে অংশটি বর্ধিত করা হয়েছিল সেই অংশে এখন পর্যন্ত পৌরসভার সেবায় পৌঁছায়নি, অথচ এখন সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে। তাই কাগজ কলমে বাইরে এসে দ্রুত এই সিটি কর্পোরেশনের সেবা পেতে চান বগুড়াবাসী। এই ছিল আমার কাছে বগুড়া সিটি কর্পোরেশন এলাকা থেকে সবশেষ খবর। বগুড়া সিটি কর্পোরেশনের নানা সমস্যার কথা জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম। সুনামগঞ্জে বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সব ধরনের নদীর পানি। এতে আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে হাওরের ধান কাটছেন কৃষকরা। এ বিষয়ে জানাতে সুরমা নদীর পাড় থেকে যুক্ত আছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, নদ নদীর পানি বাড়ায় বন্যার সংখ্যা তৈরি হয়েছে কিনা জানাবেন, আর কৃষকরা কি বলছেন? মূলত হাওরের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে মূলত উৎকণ্ঠা আর আতঙ্ক নিয়ে কিন্তু তাদের যে আদা কাঁচা ধান সেটি কিন্তু তারা দ্রুত কাটছেন। বিশেষ করে যদি বলি, গতকালকে বিকেলে যখন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে যে 80% ধান পাকা মাত্রই যাতে কৃষকরা কর্তন করে তাদের গড়ে তোলেন। তবে আমরা দেখেছি সেই বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ করা হয়েছিল যে সুনামগঞ্জের যে সকল নদী রয়েছে অর্থাৎ সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বাউলা এই সকল নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পাবে। তো আমরা যদি বলি, গতকাল রাত থেকেই কিন্তু আসলে সুনামগঞ্জে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আজকে সকাল থেকে কিন্তু আকাশ কখনো রুদ্রোজ্জ্বল, কখনো আবার আমরা দেখেছি কালো করে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে। তো সেই সাথে যদি বলি যে সুনামগঞ্জের এই বৃষ্টিতে কিন্তু হাওরের কিংবা বন্যা পরিস্থিতি হওয়ার কোনো সুযোগ নেই। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে আসলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় কিন্তু আসলে ইতিমধ্যে সুনামগঞ্জের যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীর পানি কিন্তু গত 24 ঘন্টায় 54 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যার ফলে ইতিমধ্যে আসলে এই সুরমা নদীর পানি বিপদ সীমা 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু এই অঞ্চলে স্বল্প পরিমাণের একটি বন্যার সংখ্যা রয়েছে। এতে কিন্তু আসলে আমরা যদি বলি, হাওরের যে 10 লাখ কৃষক রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে পড়ছেন, যেহেতু ইতিমধ্যে অর্থাৎ এই বছর 2,23,000 মেট্রিক টনের উপরে এই জেলার 137টি হাওরে কিন্তু আসলে কৃষকরা বোরো ধানের চাষাবাদ করেছেন। সেই সাথে আমরা যদি বলি, গত পহেলা বৈশাখ থেকে কিন্তু এই অঞ্চলের ধান কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় মাত্র 28,000 হেক্টর ধান কিন্তু আসলে কৃষকরা কেটে গড়ে তুলেছেন। তবে কৃষি বিভাগ যেটি বলছে, ইতিমধ্যে তারাও কিন্তু আসলে মাঠ পর্যায়ে যে কৃষি কর্মকর্তা রয়েছেন তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন 80% ধান পাকা মাত্রই যাতে গড়ে তুলতে পারেন। তবে এখানকার কৃষকরা যেটি বলছেন, যেহেতু এই বছর হাওরের যে ফসল রক্ষা অর্থাৎ 100 কোটি টাকা ব্যয়ে যে ফসল রক্ষা বাদ হয় সেটিও আসলে তেমন একটি যেভাবে আসলে টেকসই হওয়ার কথা সেটি হয়নি। তবে ইতিমধ্যে যদি পাহাড়ি জল নামতে শুরু করে তাহলে কিন্তু এই অঞ্চলে যে 5,500 কোটি টাকার ধান কৃষকরা গড়ে তুলবে সেটি কিন্তু আসলে একটি সংখ্যার মধ্যে থাকবে। তবে সব মিলিয়ে বলা যায়, পানি উন্নয়ন বোর্ড বলেছে গত 2 থেকে 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু আসলে এই অঞ্চলে বন্যার একটি সংখ্যা তৈরি হবে, এমনকি ধান ক্ষতির সম্মুখীন হবে। তো এই ছিল সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। সুনামগঞ্জে বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। কম খরচে বেশি লাভ হওয়ায় কোকে 14 জাতের মিষ্টি আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। ব্যাপক ফলনে বাড়ছে চাষের পরিধিও। চাহিদা মিটিয়ে রপ্তানিরও আশা কৃষি বিভাগের। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। শেরপুর সদরের বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের রশিদপুর গ্রামে কৃষক আমির হামজা। গেল বছর তিনি প্রথমবারের মতো 1 বিঘা জমিতে জাপানি চাষের মিষ্টি আলু কোকেই 14 চাষ করেন। ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় বাড়িয়েছে চাষের পরিধি। তার মতো অনেকে চাষ করেছেন এই আলু। এই জাতের আলু চাষে বিঘাতে খরচ হয় 30 থেকে 35,000 টাকা এবং মুনাফা হয় 25 থেকে 30,000 টাকা পর্যন্ত। চারা রোপণের মাত্র 120 দিন পর এই আলু বিক্রি উপযোগী হয়। আমরা আগে লাগাইতাম, জাপান থেকে কাটিং পাইতাম, আলু চারা পাইতাম, এগুলো চারা আমরা নিজেরাই আমাদেরকে দিত, আমরা লাগাইতাম। এখন দেখা গেছে যে কাটিংটা আর এখন জাপান থেকে নিয়ে আসুন লাগে না, নিজেরাই সংগ্রহ করা যায়। এটা অন্যান্য মিষ্টি আলুর চেয়ে এটা অনেকটাই সুস্বাদু এবং মিষ্টি। এটা আরেকটা সুবিধা হলো যে পাশাপাশি গোখাদ্য হিসেবে এটা কৃষকরা ব্যবহার করতে পারে, তাতে কৃষকরা দুই ভাবে লাভবান হয়। কৃষি বিভাগ বলছে বিশেষ জাতের এই আলু বিঘাতে ফলন হয় প্রায় 80 মণ পর্যন্ত। চাষে প্রয়োজন হয় না বাড়তি কীটনাশক, সেচ, রাসায়নিক সার ও শ্রমিক। এতে দিন দিন বাড়ছে কৃষকের আগ্রহ। শেরপুর সদরের 50 জন কৃষককে বিনামূল্যে মিষ্টি আলু লতা ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। বাংলাদেশের সুপার শপগুলোতে মিষ্টি আলুর চিপস, বিস্কিট ও কেক বেশ জনপ্রিয় বলে জানান জেলার এই কৃষি কর্মকর্তা। শেরপুর সদর উপজেলায় একটি বেসরকারি জাপানিজ কোম্পানি কন্ট্রাক্ট গ্রোয়ারের মাধ্যমে মিষ্টি আলু উৎপাদন করা হচ্ছে এবং কৃষকদের কাছে মিষ্টি আলু কিনে তারা সেগুলো প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্য
উৎপাদন তৈরি করতেছে এবং তারা বিদেশেও রপ্তানি করে, এতে করে এই এলাকার কৃষকরা লাভবান হচ্ছে। মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ, সি, খনিজ পদার্থ ও ক্যালসিয়াম সহ অন্যান্য পুষ্টি উপকরণ। ফলে এই আলু হৃদরোগ, ডায়াবেটিক্স ও ক্যান্সারের ঝুঁকি কমায় বলে মনে করেন চিকিৎসকরা। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, শেরপুরের ৫ উপজেলায় চলতি বছর ২৫৬ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে উৎপাদিত ২০০ টন আলু রপ্তানি হবে বিদেশে, আয় হবে বৈদেশিক মুদ্রা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। সাগর, নদী আর বন, এই তিনের মিতালিতে গড়া বরগুনার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্র। সুন্দরবনের চেয়ে বড় প্রজাতির চিত্রা হরিণের বিচরণ আর মায়াবী প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এলাকাটি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। তবে সংস্কারের অভাব আর জরাজীর্ণ অবকাঠামো এখন জৌলুস সারাচ্ছে অপার সম্ভাবনাময় পর্যটন স্পটটি। এনে বিস্তারিত জানাবেন সুজানা কোন। পায়রা, বিষখালী আর বলেশ্বর, তিন নদীর মোহনায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এক সবুজ জনপদ হরিণঘাটা। বিশাল জলরাশি আর সবুজের নিবিড় নির্জনতা এখানে তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। পাখির কলরবে মুখর এই বন পর্যটকদের সহজেই মুগ্ধ করে। হরিণঘাটার বিকেলগুলো সবচেয়ে নীরব। বনের ভেতরে সরু খাল ধরে নৌকা বা ট্রলারে চললে মনে হয় প্রকৃতি নিজেই পথ দেখিয়ে নিচ্ছে। পুরো এলাকা ঘুরে দেখা যায় কখনো খালের শান্ত জল, কখনো চর, কখনো সৈকতের কাছাকাছি জলরাশি। আর এসব দেখে মুগ্ধ এখানে ঘুরতে আসা পর্যটকরাও। সমুদ্রের যে ভিউটা সেটা পাচ্ছি এবং বন জঙ্গল পাখপাখালি অনেক কিছুই দেখা যাচ্ছে। হরিণঘাটা জায়গাটা অনেক সুন্দর, মনে করেন এই জায়গায় অনেক কিছু আছে দেখার মতন। দুই নদীর মোহনা দেখতে খুবই সৌন্দর্য লাগে, সামনে দক্ষিণে বঙ্গোপসাগর দেখতে পাই। 2015 সালে ইকো ট্যুরিজম স্পট হিসেবে ঘোষণার পর এখানে নির্মাণ করা হয়েছিল ফুড ট্রেইল, বিশ্রামাগার ও ওয়াচ টাওয়ার। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এবং দীর্ঘদিনের অযত্নে এখন অনেকটাই ধ্বংসস্তূপের মতো। বনের ভেতর চলাচলের একমাত্র ফুড ট্রেইলের স্ল্যাবগুলো ভেঙে গেছে। সবচেয়ে করুণ দশা খালের ওপর ঝুলন্ত সেতুটির, যা পর্যটকদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। ব্রিজটা সাগর পার পর্যন্ত এখান থেকে যায়নি, কিছু দূর যাইয়া ভাঙ্গা, তারপর মানুষ আর যাইতে পারে না। এই জায়গায় ব্রিজ গেট ভাঙ্গা, বুঝলেন, আগে যাই মোটামুটি ছিল, এখন ব্রিজ গেট নাই, ভাঙ্গিয়া ছুটে গেছে, মানুষজন কম আসে। পরিবেশটা খুবই সুন্দর রাখছেন, কিন্তু নেটওয়ার্কটা যদি তারা ব্যবস্থা করতো তাহলে অনেক ভালো হতো। বিশাল এই বনাঞ্চল থেকে গত এক বছরে বন বিভাগ লাখ টাকার বেশি রাজস্ব আয় করলেও সংস্কারে নেই কোনো জোরালো উদ্যোগ। বন বিভাগের সীমাবদ্ধতার কথা জানিয়ে জেলা প্রশাসন বলছে, চাহিদা অনুযায়ী চাওয়া হয়েছে বরাদ্দ। সব দিক থেকে নিরাপত্তা আছে আর আমাদের নিয়মিত টহল আছে। পর্যটক এমনি ওই যে শুক্র শনিবার বেশি হয় আর ছুটির দিনে বেশি হয়, অন্যান্য দিনে একটু কম। আমাদের যে চাহিদার তুলনায় বরাদ্দ তো কম বরাদ্দ দিয়েই আমাদের কাজগুলো করতে হয়। এখন সেটা বন বিভাগ যদি ওখানে বরাদ্দ দেয়, আমরা চাহিদা চেয়ে লিখছি, এখন বরাদ্দ না আসা পর্যন্ত অন্যান্য কাজ করতে পারবো না। প্রকৃতি প্রেমীদের প্রত্যাশা, যথাযথ রক্ষণাবেক্ষণ আর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে হরিণঘাটা হয়ে উঠতে পারে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র। সুজনা কোন, এখন বরগুনা। গ্রীষ্মের তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, বিপাকে পড়েছেন শ্রমিক শ্রেণীসহ নানা পেশার মানুষ। আর এই বিষয়ে জানাতে মাইজদি থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। গরমে জনজীবনে ভোগান্তি কেমন বাড়ছে, কেমন দেখছেন চারপাশ, জানাবেন। আসলে গ্রীষ্মের তাপদাহ বাড়ার সাথে সাথে কিন্তু জনজীবনের যে ভোগান্তি সেটিও বেড়ে চলছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার প্রধান সড়ক মাইজদিতে, এবং আমি এখানে এসে বিভিন্ন যে আশেপাশে শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এগুলোতে গিয়েছি। এগুলোতে দেখেছি একদিকে গ্রীষ্মের তাপদাহ, অন্যদিকে হচ্ছে আসলে লোডশেডিং এর কারণে বিদ্যুৎ না থাকায় এসব অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে যারা কর্মরত রয়েছেন তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে দিনের প্রায় 12 ঘন্টার বেশি সময়, অর্ধেকের বেশি সময় এখানে বিদ্যুৎ না থাকাতে কিন্তু তারা গরমে হাঁপসাপ খেতে হচ্ছে। এছাড়া নোয়াখালীর যে দুটি বিসিক শিল্পনগরী রয়েছে, সেই দুটি বিসিক শিল্পনগরীতে গরমের সাথে বিদ্যুৎ না থাকায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই সময়ে শ্রমিকরা কিন্তু তাদের যে শ্রমঘণ্টা সেটিও নষ্ট হচ্ছে। আমি কথা বলেছি এখানে বিদ্যুতের আসলে যারা কর্তৃপক্ষ রয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুতের সাথে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন, নোয়াখালী পৌর এলাকায় যেই 84,000 সংযোগ রয়েছে, সেই 84,000 সংযোগের মধ্যে তাদের প্রতিদিন বিদ্যুতের যে চাহিদা রয়েছে 35 মেগাওয়াট, তার মধ্যে কিন্তু তারা প্রতিদিন গড়ে 15 থেকে 16 মেগাওয়াট পাচ্ছেন। অন্যদিকে যে পল্লী বিদ্যুৎ রয়েছে, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, তাদের মোট গ্রাহক হচ্ছে
40,000, সে 8,40,000-এর মধ্যে কিন্তু তারা অর্ধেকের মতো মোট চাহিদার বিদ্যুৎ যোগান দিতে পারছেন, যার কারণে কিন্তু এই বাকি অর্ধেক সময়ে যারা গ্রাহক রয়েছেন তারা গরমে হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে গ্রীষ্মের তাপদাহ ও গরমের পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। তীব্র দাবদাহে পড়ছে নোয়াখালী, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।